আছে আছে স্থান। একা তুমি, তোমার শুধু একটি আটি ধান। না হয় হবে ঘেঁষাঘেঁষি, এমন কিছু নয় সে বেশি। না হয় কিছু ভারী হবে আমার তরি খান। তাই বলে কি ফিরবে তুমি? আছে আছে স্থান। এসো এসো নাই। ধুলা যদি থাকে কিছু, থাক না ধুলা পায়। তনু তোমার তনুলতা, চোখের কোণে চঞ্চলতা, সজল মেঘ জলদ বরণ বসন খানি গায়। তোমার তরে হবে কোঠায়। এসো এসো নাই। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত, নিবেদিতা দাস প্রযোজিত মনের জানলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানি স্বাগত। আমরা এই অনুষ্ঠানে আজকে যাকে পেয়েছি, তিনি এক বিশিষ্ট বাচিক শিল্পী। শুধু বাচিক শিল্পী কেন, তিনি একাধারে বাচিক শিল্পী, সমাজসেবিকা। ওনার পেশা নেশা দ্বন্দ্বে বিশেষে বিশেষণের আমরা মিলবন্ধন করবই ওনার হাত ধরে। আসুন আলাপ করে দিই। দিদি, আমাদের চ্যানেল ভিশনে স্বাগত জানাই আপনাকে। নমস্কার। আপনার নাম, কোথা থেকে এসেছেন আপনি? আমি বাঁকুড়া থেকে, শ্যামলী দাস। আমার পেশাগতভাবে আমি নার্সিং অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আমি ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এবং আমার নেশা তো কবিতা বটেই। কবিতার সাথে সাথে আমি কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি, এই আর কি। সত্যি আপনি প্রমাণ করে দিলেন যে দূরত্ব ভালো লাগা ভালোবাসার কাছে কিছুই না। আসুন এগিয়ে যাই। আমরা কি শুনবো প্রথমে? প্রথমে কবিতাই শোনাবো। কবিতার জন্যই এসেছি। ছোটবেলা থেকেই কবিতা, এবং মধ্যখানে কিছুটা ব্রেক হয়েছিল, তারপরে আবার শুরু করেছি। আমার নিজের একটি কবিতার ছোট্ট স্কুল মতন আছে, চর্চা করি, শেখাই বলা ভুল হবে। ছোট ছোট বাচ্চারা, কিছু বড়রাও আছেন যুক্ত, একসঙ্গে আমরা চর্চা করি। কবিতা কুটির নাম। কবিতা আছে সঙ্গে, তার সঙ্গে আছে অনেক কিছু, পরে বলি, আগে কবিতায় যাই। রবি ঠাকুর কে স্মরণ করি প্রথমেই। প্রাণের ঠাকুর, যিনি বলে গেছেন যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। এবং সেই নারী শক্তির পুজো আমরা করি। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো। মাতৃশক্তির আরাধনা করি, কিন্তু চারিদিকে এখনো সেই কোন ইতিহাস থেকে দেখে আসছি, এখনো সেই আধুনিক নারীদেরও অনেক কিছু যন্ত্রণা, অনেক অবমাননা। চারিদিকের পরিস্থিতি, নারীদের আবার আবাহনের দরকার, আবার জাগ্রত হওয়ার দরকার। মানুষের মূল্যবোধ, নৈতিকতা, চেতনা জাগ্রত করার দরকার। এবং একজন শিল্পী হিসেবে মনে করি আমাদের অস্ত্র তো আমাদের কলম, আমাদের কবিতা। তাই আমি আজকে অবশ্যই প্রথমে যেটা শোনাবো, একটি কবিতা কোলাজ শোনাবো নারী শক্তির উপরেই। আদ্যা স্তোত্রের কিছুটা অংশ, তার সঙ্গে আমার ভীষণ প্রিয় কবি মল্লিকা সেনগুপ্ত, কবি সুবোধ সরকার এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়, সবার কবিতা নিয়ে একসঙ্গে আমি বেশ কয়েকটা কবিতা নারীদের উদ্দেশ্যে শোনাচ্ছি। অমরাবতীতে যিনি ইন্দ্রাণী, বরুণালয়ে যিনি অম্বিকা, জমালয়ে কালরূপা, কুবের ভবনে শুভা, অগ্নিকোণে মহানন্দা, বায়ুকোণে মৃগবাহিনী, নৈরেৎকোণে রক্তদন্তা, ঈশানী শূলধারিণী, পাতালে বৈষ্ণবী রূপা, সিংহলে দেবমোহিনী, মণিদ্বীপে সুরসা, লঙ্কায় ভদ্রকালিকা, সেতুবন্ধে রামেশ্বরী, পুরুষোত্তমে বিমলা, ঔদ্রদেশে বিরজা, নীল পর্বতে কামাখ্যা, বঙ্গদেশে কালিকা, অযোধ্যায় মাহেশ্বরী, বারাণসীতে অন্নপূর্ণা, গয়াক্ষেত্রে গয়েশ্বরী, কুরুক্ষেত্রে ভদ্রকালী, ব্রজে শ্রেষ্ঠা কাত্যায়নী, দ্বারকায় মহামায়া, মথুরায় মাহেশ্বরী। নাস্তিকেরা তোমায় মানে না নারী, দীর্ঘইকারের মতো চুল মেলে তুমি বিপ্লবের শত্রু হয়ে আছো। কত লোক নামই শোনেনি, যেমন জলের মধ্যে মিশে থাকে জল, রং, আলো। তারা চেনে প্রেমিকা বা সহোদরা,
জননী বা জায়া, দুধের দোকানে মেয়ে, কিংবা যারা নাচে গায় রান্নাঘরে খামে, শিশুকোলে চৌরাস্তায় বাড়ায় কঙ্কাল হাত, ফ্রক কিংবা শাড়ি পরে দুঃখের স্কুলে যায়, কৌটো হাতে পরমার্থ চাঁদা তোলে, মিস্ত্রির পাশে বসে সিমেন্টে মেশায় কান্না, কৃষকের পান্তা ভাত পৌঁছে দেয় সূর্য ক্রুদ্ধ হলে, শিয়রের কাছে রেখে উপন্যাস দুপুরে ঘুমোয়। এরা সব ঠিকঠাক আছে, এদের সবাই চেনে, শয়নে শরীরে, দুঃখ বা সুখের দিনে অচির সঙ্গিনী। কিন্তু নারী, সে কোথায়? 40 শতাব্দী ধরে অবক্ষয়ী কবি দল যাকে নিয়ে এমন মেতেছে, সে কোথায়? সে কোথায়? হে মাতো, তুমি সমস্ত জীবের ক্ষুধা স্বরূপা, তুমি সমুদ্রের বেলা, তুমি শুক্লপক্ষের নবমী, তুমি কৃষ্ণপক্ষের একাদশী, তুমি দক্ষের দক্ষযজ্ঞ বিনাশিনী কন্যা, তুমি রাবণ ধ্বংসকারিণী রামের জানকী, তুমি চণ্ডমুণ্ড বধকারিণী দেবী, রক্তবীজ বিনাশিনী, শম্ভু নিশম্ভু মধুকৈটব খাহিনী, বিষ্ণু ভক্তি প্রদা, সর্বদা সুখদা, মুখ্যদা দুর্গা। সেই তুমি আমাদের বছর বিয়লি মা, স্নেহ মা, ঘুটে কুড়ানি মা, আর অভাগা পাঁজা মা, নিহত ভ্রূণের মা, আর হাসি খুশি ভিটামিন মা, আর আমাদের সদ্যজাত কন্যাগণ সকলেই পিতৃতন্ত্র নামে এক ইটের তলায় চাপা পড়া ঘাস হয়ে জুছে চলেছে। আমরা এসেছি শান্তি খুঁজতে খুঁজতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী ছড়ানো প্রতিটি মেয়ের তরফে এসেছি আমরা। আমরা এসেছি মুক্তির কথা বলতে, আমরা এসেছি খোলা সীমান্ত চাইতে, এসেছি আমরা বাতাস, মাটি ও জলের তরফে এসেছি, এসেছি আমরা কবিতা, নাচ ও গানের তরফে এসেছি, এসেছি আমরা হাসি চুম্বন, চোখের জলের তরফে, আমরা এসেছি পুরুষ, নারী ও শিশুর তরফে এসেছি, আমরা এসেছি ভালোবাসা আর বন্ধুতা আর শান্তির খোঁজ করতে। শান্তি বোনেরা এসেছি। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দুচোখ তোর, দুচোখে তোর বরানগর, দুচোখে তোর শ্বশুর বাড়ি, টিনের চাল, মাটিতে শোয়া, মাথার পাশে ভাতের হাঁড়ি, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরে রাজেন রানী। কিন্তু যেটা বলার কথা, কি তোর বর, কোন ছেলেটা? বাহাত নেই, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখনই জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। দুঃখ ছিল গ্রামেও, তবে রাগ ছিল না নিশীথকালে। যে দুঃখটা ভারত জুড়ে, সে দুঃখটা চালে ডালে। বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি? বম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস। বিস্কিট বোতলগুলো ছিল যে তোর দু চোখে বিষ, শিখতে হলো সে বিষ খেতে। বিষ না খেলে ছিল চাবুক। ক্যানিং থেকে দুবাই এসে শুকিয়ে গেল দিঘির বুক। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে। বরানগর, বম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন হঠাৎ তোকে ফিরিয়ে নিতে। লোকটা কে রে? লোকটা বুড়ো। লক্ষ্মী, তুই ওকে চিনিস? ও তোর বর, ও তোর স্বামী। কোথায় যেন দেখেছিলিস? বিয়ের রাতে এক ঝলক, বরানগরে দু একবার। কোথায় খেত, কোথায় শুতো, থেকে থেকেই যেত বিহার। ধরেনি হাত, ধরেনি বুক, কখনো তোকে মারেনি চর। লোকটা কে রে? আজ প্রথম ধরল হাত নিজের বর। চুড়ি পরালো,
নতুন শাড়ি, টিকিট কেটে বম্বে মেল, মাটির ভাড়, সেদ্ধ ডিম, মেল চলেছে, এলো বিকেল। বাড়ি ফিরেছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোক। এ বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী, সন্ধে হলেই বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। আজ আমাদের কম্পিউটার দিবসে এসো হাত রাখি নারী.com বোতামে। মেয়েদের এই নিজস্ব ইতিহাসটা নিরক্ষরতা থেকে নারী.com। মেয়েটির কাছ থেকে একদিন তোমরা কেড়ে নিয়েছিলে বেদ পড়বার সুযোগও। তোমরা বললে মেয়েরা শুধুই ঘরণী, সংস্কৃতের অধিকারী শুধু পুরুষ, মেয়েদের ভাষা সূত্রের ভাষা আলাদা। 1000 বছর পেরিয়ে যখন মেয়েটি প্রস্তুতি নিল বালিকা বিদ্যালয়ে, বেথুন এবং বিদ্যাসাগর সহায়, তোমরা বললে লেখাপড়া জানা মেয়েরা বিধবা হবেই। তারপর যেই অফিসে পা দিল মেয়েটি, শাশুড়ির মুখ হারি হলো আর বরটি সন্দিহান। তোমরা বললে বউয়ের টাকা সংসারে কোন কাজে? ঝড় ঝঞ্ঝার সঙ্গে মেয়ের যুদ্ধ, তিল তিল করে অর্জন করে নিয়েছে মেধা ও শক্তি। আজ অর্ধেক আকাশ মেয়ের হাতের তালুতে। করতলগত আমলকি এই দুনিয়া, বোতাম টিপলে মেয়ের হাতের মুঠোয়। একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি, তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। একদিন যাকে অক্ষর জ্ঞান দাওনি, তার হাতে আজ কম্পিউটার বিশ্ব। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্ডী। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্ধী। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। তোমাকে আহ্বান করি দেবী দুর্গা, 21 শতকে এই বাংলার অলিতে গলিতে মেয়েলি পুকুর ঘাটে পা ডুবিয়ে গল্প করি চলো। শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে মহাবিশ্বায়ন, মহালয়া সেজে ওঠে মহাদেবী দুর্গা বন্দনায়। যদিও পেটের ছেলে ঢেকে রাখে মাতৃপরিচয়, যদিও সেন্সাস থেকে মেয়েদের সংখ্যা কমছে, 33% দিতে সংসদের বুক ফেটে যায়। প্রাসাদে, জঙ্গলে, গ্রামে, ফুটপাতে, ঢাকের নির্ঘোষে দিকে দিকে আবাহন বেজে ওঠে আনন্দময়ী। হে মহামানবী দুর্গা, তোমাকে আহ্বান করি আমি, প্রতিটি নারীর মধ্যে জেগে ওঠো পরমা ক্ষমতা। বাহ, কবিতা কোলাজের পর আর কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ খাটে না। আপনার কবিতা কোলাজের পর শুধু একটা লাইন মনে পড়ছে, শুধু শূন্যে চেয়ে রব। একদমই না, আমাদের নিজের শর্তে নিজে বাঁচবো আমরা, সেই প্রতিশ্রুতি আপনি দিলেন আমাদের। সুতরাং সমস্ত সংকট কাটিয়ে আমাদের মনের জানলা আজকে খুলে দেব। তা আপনার যে এই যে কবিতার প্রতি অনুরাগ, আপনি তো বললেন শৈশব থেকেই, তা অনুপ্রেরণা কি কারো কাছ থেকে পেয়েছেন না আপনার নিজের তাগিদ, নিজের ভালো লাগা? এটা একদম নিজের ভালো লাগা। ক্লাস 2 থেকে শুরু করেছিলাম। ক্লাস 4-এ আন্তর স্কুল প্রতিযোগিতা হয়েছিল। তো জেঠিমা ছিলেন আমার, এক পাতানো জেঠিমা, উনি শিখিয়ে পাঠিয়েছিলেন। তো সেখানেই প্রথম পুরস্কার পাই। আর তারপর থেকেই ভালো লাগা তৈরি হয়ে গেল যে কবিতাটা পারি, ভালোবাসতে শুরু করেছি নিজে নিজেই। অনেকটা জেঠিমা গাইড করেছিলেন। বিয়ের পরে অনেকদিন থেমে গেছিলাম,
সংসার, ছেলে মানুষ। তারপরে আবার ফিরেছি কবিতায়, এবং এখন একটি নিজের ছোট বলেছি কবিতা কুটিরের কথা প্রথমেই বলেছি, এবং চালাচ্ছি কাজ, প্রফেশন, একটা দায়িত্বপূর্ণ প্রফেশনে আছি। তার সঙ্গে কবিতা, আবার তার সঙ্গে একটা বড় আকারে সমাজ কল্যাণমূলক মানুষের সাথে থাকার কাজ শুরু করেছি। সেটা ঈশ্বরের ইচ্ছেতেই, ঈশ্বর করিয়ে নিচ্ছেন আর কি। তার সেই গল্প কি একটু শুনবো? হ্যাঁ, সেই গল্পটা বলতে আমার ভালোই লাগে। মানে সমাজসেবা বা মানুষের পরোপকার যেটা, সেটা রক্তেই ছিল। বাবা ছিলেন এরকমই মানুষ। তো কোভিড এসে সেটাকে বাইরে বের করে আনলো। কোভিডে আমরা প্রথম যখন লকডাউন, গৃহবন্দী, সবাই জনপ্রাণী নেই, তখন আমরা পারিবারিকভাবেই একদম বাবা এবং খুড়তুতো ভাই, তার সঙ্গে ভাই বোনেরা, হাজবেন্ড, সবাই মিলে একদম পারিবারিক সূত্রেই বেরিয়েছিলাম রাস্তায়। যে বাঁকুড়া মেডিকেল কলেজে তখন আমি পোস্টিং, বাঁকুড়া মেডিকেল কলেজের বাইরে প্রচুর মানুষ, রোগীর বাড়ির লোকেরা অপেক্ষা করে, রাতের পর রাত গ্রাম থেকে আসে তারা, কোনো দোকান খোলা নেই। তাদেরকে আমরা অনেক দিন ওই সময়ে খাবার খাইয়েছিলাম, রাতের খাবার, দুপুরের খাবার। এরপর সেখান থেকে শুরু। এরপরে ঈশ্বর চেয়েছেন অক্সিজেনের অভাব, অক্সিজেন পরিষেবা। তারপরে আমার মনে হলো যে এটাকে একটা সাংগঠনিক রূপ দেওয়া দরকার। এবং খুব সংক্ষেপে বলি, এত সময় নেই বলার, যে সংকল্প বাঁকুড়া এখন বাঁকুড়ার একটা মানে কি বলবো, সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের দৃষ্টান্ত। আমরা এটা রেজিস্টার্ড সোসাইটি হিসেবে কাজ করছে, এনজিও নয়। এখন এনজিওর অনেক বদনাম আছে, অনেক সুনামও আছে, কিন্তু আমরা এনজিও হতে পারিনি। আমাদের অনেক ভালো মানুষ, অনেক উদার মনের মানুষ একসঙ্গে যুক্ত হয়েছি। একসঙ্গে আমরা সবাই মিলে একটা সংস্থার মাধ্যমে অনেক কাজ করছি। জলসত্ত্ব থেকে, বস্ত্র বিতরণ থেকে, 16 আনার হাট থেকে করে আমরা যেটা মেন করছি, যে মায়েদের স্বনির্ভরতা এবং বাচ্চাদের বিকাশ। প্রান্তিক বাচ্চারা, আমরা বস্তি এলাকায় বাচ্চাদের স্কুল চালাই, সেখানে পড়াশুনো গাইড করি, তার সঙ্গে নাচ, কবিতা, যোগব্যায়াম, আঁকা ইত্যাদি সমস্ত গাইড করি। এবং মায়েদেরও আমরা একটা সেলাই প্রশিক্ষণ করে একটা স্বনির্ভরতার দিকে এগোচ্ছি। পরে আবার গল্প শুনবো। এখন বিরতির সময়, ফিরে আসছি আমরা বিরতির পর। মনের জানালা, মনের জানালা, মনের জানালা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মনের জানলা অনুষ্ঠানটা। আচ্ছা দিদি, অনেক গল্পই তো শুনলাম। আপনার পেশা আর নেশা, এই দুটোর মধ্যে একটা ভিন্নতা লক্ষ্য করছি। তা এই দুটো একসাথে চালাতে গিয়ে আপনি কি কোনো দিন হোঁচট খেয়েছেন? যেমন আমি রবীন্দ্রনাথের সে দাঁড় আর পালের কথা বলছি আর কি। হোঁচট তো খেয়েছি, কেন বলবো, খাচ্ছি, হোঁচট খাচ্ছি, আবার উঠে দাঁড়াচ্ছি। ঈশ্বর যোগাচ্ছেন শক্তি। অনেকে বলেন যে এত বড় এরকম একটা দায়িত্বপূর্ণ প্রফেশনে থেকে এগুলো করে কি করে। হয়তো প্রফেশনে ঠিকঠাক থাকে না, বা ঠিক করে ডিউটিটা করে, তো এরকম হোঁচট আছে অনেক রকম। তো আসলে নেশা, পেশা এবং ভালোবাসা যদি এক হয়ে যায়, এবং কাজের নেশায় যদি কাজের লক্ষ্যে যদি পিওরিটি রাখা যায়, পরিশুদ্ধতা রাখা যায়, স্বচ্ছতা রাখা যায়, তাহলে অনেক কাজ একসাথে করা যায়, এটা আমি মনে করি। এবং বিশ্রাম তার নিতে ইচ্ছে করবে না। যখন ভালোবাসাটা, নেশাটা, কাজটা যদি তার ভালোবাসা হয়ে যায়, মনের কাজ হয়ে যায়, তখন তার আর বিশ্রাম নিতে ইচ্ছে করে না। মনে হয় সময় নষ্ট করছি, ঘুমোচ্ছি মানেও সময় নষ্ট করছি। হ্যাঁ, আর একটা জিনিস জানলাম যে আপনি আর কি মাঝে মাঝে আপনার লেখনী সক্রিয় ওঠে আপনার নিজস্ব ভাবনায়। তা সেই গল্প কি একটু শুনবো? হ্যাঁ, লেখালেখি করি, চাইলে বইটাই ছাপাতে পারতাম, কিন্তু এখনো সেই উদ্যোগটা নিইনি। ফেসবুকে লিখি, অনেকে ফেসবুক লেখিকা বলে, কবি বলে। তো এবছর আমার কয়েকটা ভালো বাঁকুড়ার নামী পত্রিকায় আমার কবিতা স্থান পেয়েছে, এটা একটা ভালো লাগা। বেশ কয়েকটা সংখ্যাতে পাঠিয়েছি, তারা নিয়েছেন। আর আমার লেখালেখি আছে, লিখি আমি, সবটাই সবসময় প্রকাশ হয় না। আর একটি বাঁকড়ি ভাষার লেখা কোভিডের সময় লিখেছিলাম। তো হ্যাঁ, আঞ্চলিক, আমি হ্যাঁ হ্যাঁ আমার বাঁকুড়ায় জন্ম, বাঁকুড়ায় বড় হওয়া, এবং আমি বাঁকড়ি ভাষা ভালোবাসি। অনেকে আবার এই উচ্চারণ শুনে বলে তুমি বাঁকুড়াই হয়েছো? হ্যাঁ, হয়েছি, বাঁকুড়াতেই জন্ম এবং কানেই মানুষ।
এবং নিজে কানে ভাষাটা শুনেছি, তাই উচ্চারণ করার চেষ্টা করি। সবটাই নিখুঁত হয়তো পারি না। তো সেই ভাষায় আমি একটি কবিতা লিখেছিলাম, সেটা ভাইরাল হয়েছিল, ইচ্ছেটানা থেকে আচ্ছা, প্রকাশ হয়েছিল, প্রায় 30 লাখ ভিউ হয়েছিল। তার মানে আমার বন্ধুদের উপহার দেবেন এটা? হ্যাঁ, একটু একটু বাকড়ি করব একদম, শেষে, হ্যাঁ একটু বাকড়ি করব, কারণ আমার বন্ধুরা আমি অধীর, মনে করি হ্যাঁ। এই আঞ্চলিক ডায়ালেক্ট গুলো বাঁচিয়ে রাখাও আমাদের দায় এক- শিল্পী হিসেবে। কারণ প্রতি 30 কিলোমিটার অন্তর অন্তর তো আঞ্চলিক ডায়ালেক্ট চেঞ্জ হয়ে যায়, এইগুলো বেঁচে থাকা দরকার আমাদের কণ্ঠে। আমি কি এখন করবো একদম, সেটা? একদম। আচ্ছা, দেবব্রত সিংহের একটা ছোট্ট পোর্শন করব, তার সঙ্গে আমার কবিতাটা বড় অনেক, ওটারও একটা ছোট্ট পোর্শন করে। আমি সেই মেয়েদের নিয়েই, আজকে মেয়েদের নিয়েই রইলাম, কারণ এখন পরিস্থিতি মেয়েদের নিয়ে থাকতে বাধ্য করছে। করি তাহলে। মা গো এবার বলছি তোকে, দুর্গী পূজা এলে, চাই না মা গো নতুন জামা, গামছা দিবি কিনে। মা গো এবার বলছি তোকে, দুর্গী পূজা এলে, চাই না মা গো নতুন জামা, গামছা দিবি কিনে। চাই না মা গো বেল বটমার টেরিকটের জামা, কিসের লেগে দুঃখ মা গো, গামছা আছে কিনা। আমি জামবনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটি। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেন, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে কারো কিছু। টিভিওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটাও তোমাকে বলতে হবে খুলে। হ্যাঁ, পঞ্চায়েতের রলি বৌদি, প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একবারে হামলায় পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। হ্যাঁ, জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়ে খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়াইয়ে শুয়েছিলাম আমি কুড়া ঘরে, ঘুটঘুটে আধারে। মায়ের পাড়া আমিও চোখ কচলাইয়ে হাঁ হয়ে ভাইলে রইল, ই কি স্বপন দেখছি নাকি। স্যার বললে, ই স্বপন লয় রে, স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাই দিয়েছিলাম আমরা দু মা বিটিতে। আজ বাপটা বেঁচে থাকলে ওকে দেখাতে পারতাম, ওকে দেখাতে পারতাম আরো অনেক কিছু। মানুষটাকে দেখাতে পারতাম তেজ কাকে বলে। আমি ভেদুয়াশুলের বাগদিপাড়ার বিটি ছিলাম, এখন জুনবেদিয়ার হারু বাগদির বউ গো। এই লাল মাটিতেই জন্ম আমার, আর মরতে হলে এই লাল মাটিতেই মরব। হ্যাঁ, লতি লালা কিছু নাই, সুখা দুটা লতি, তাইতে আবার তেড়ে বানও আছে, বেদম জল পড়ে যদি। হ্যাঁ, এক ধারকে দ্বারকেশ্বর, এক ধারকে গন্থেশ্বর। হ্যাঁ, হর্ষইটা দিলাম তুলে, এখানে পিটি ছিলার কদর নাই, বেটা ছেলেদের বড্ড দর। বেটার মা দে বেদম দে মা, গরবে সাউরির মাথায় বসে। আর বিটির পরে আরো বিটি হলে পা চড়াইয়ে টাইমতে বসে। হাই দেখ কি থাকতে কি বকে যাচ্ছি, বলতেছিলাম বাঁকড়ার নদীর কথা, বেটা বিটির তফাৎ নিয়ে চিবাই খেলাম তোদের মাথা। যাবগা যা বলতেছিলাম, 4 ক্লাসের বিদ্যা আমার। হ্যাঁ, 5টা দিবার ইচ্ছা ছিল, বাপটা বলল ভালো বর পাইছি, বিয়ার পিড়ায় বসাই দিল। ভালো বলতে বিঘা খানেক ধান জমি, কি বছরে একবার ধান। হ্যাঁ, কাঠের চুলা, তাইতে কিছুই কুলায় নাই, খাওয়ার লেগে হুদুড়া পেট অনেকগুলা। হ্যাঁ, আগের পক্ষের মরা সতীনের 4টা বেটা, আমারও 2টা বেটা বিটি, জড়ায় থাকি সুখে দুঃখে। হ্যাঁ, বুড়া বরটা, হ্যাঁ পেট রুগী, তেল কলে দিন মজুরি, অর্ধেক দিন কাজে কামাই, বসে বসে বিড়ি ফুকে। হ্যাঁ, ভাল বাগড়োর কথা বলতে যাইয়ে লিজের কথা বকেই যায়। যাই বল কেন, এই রুখা সুখা মাটির লেগে ফেরানটা বড্ড হাত পাকায়। বাহ, কিছুটা করলাম নিজের লেখা, লাস্টেরটা আমার নিজের লেখা। কিন্তু আমাদের সময়ের সময় হবে, সীমিত। চোখ রাঙাচ্ছে আমাদের ঘড়ি, সুতরাং আমাদের বোধহয় শেষের দিকে চলে এসেছি। শেষ তো করতে ইচ্ছে হচ্ছে না দিদি, আরো শুনতে ইচ্ছে হচ্ছে। কোথায় যেন চলে গেছিলাম, সেই বাঁকুড়ায়। হ্যাঁ, কিন্তু
চোখ রাঙানি তো আছেই সময়ের, সুতরাং আমাদের তো একটা সময় শেষ করতেই হবে। সুতরাং আমরা আজকের এপিসোড এখানে শেষ করি। ফিরে আসবো আবার পরে পর্বে। আপনার সঙ্গে থাকুন। নমস্কার।